ডায়াবেটিস নতুন ডিটেক্টেড হয়েছে একজন ভদ্রলোকের, আমার কাছে এসেছেন। তিনি এসেই ঢুকে বললেন, ডাক্তারবাবু আমাকে বাঁচান, আমার ডায়াবেটিস হয়ে গেছে। তো তাকে আমি আশ্বস্ত করলাম যে এরকম খুব কঠিন কিছু অসুখ না, এরকম প্রচুর লোকের ডায়াবেটিস আছে। আপনি হয়তো খুব কম লোকের সঙ্গে মিশেছেন যাদের ডায়াবেটিস আছে, আজকাল ডায়াবেটিস খুব কমন। তো তিনি বললেন, আমাকে বলে দিন আমি কি কি করলে আমি ভালো থাকবো। আমি তো ওষুধ খাবো, আপনি যে ওষুধ দেবেন বা আপনি যা বলবেন, কিন্তু কি করতে হবে আমাকে বলুন, আমি সব করব, কারণ আমি খুব ভয় পাচ্ছি আমার ডায়াবেটিস হয়েছে। তো এই ঘটনাটা যখন ঘটলো আমার চেম্বারে, তখনই আমি ভাবলাম যে এরকম একটা ভিডিও আমি বানাবো, যে নিউলি ডিটেক্টেড ডায়াবেটিক্স যারা, তাদের জন্য একটা ভিডিও, যে কি করবেন, এরকম কি করলে তারা ভালো থাকবেন, এরকম 10টা পয়েন্ট আমি আপনাদের বলবো। যে 10টা পয়েন্ট যদি আপনারা মাথায় রাখেন এবং সেই মতো যদি থাকেন, তাহলে আপনারা অবশ্যই ভালো থাকবেন। নমস্কার, আমি ডক্টর এস এ মল্লিক। আজকে আপনাদের ডায়াবেটিস ডিটেক্টেড হয়েছে এরকম পেশেন্টদের জন্য, যারা নিউলি ডায়াগনোজ ডায়াবেটিক পেশেন্ট, তাদের জন্য 10টা পয়েন্ট বলবো তাদের ডায়াবেটিস ভালো করে কন্ট্রোল থাকার জন্য, যে কিভাবে তারা ভালো করে থাকতে পারবেন। তার প্রথম পয়েন্ট হচ্ছে যে নো ইয়োর নাম্বারস, মানে আপনার কি নাম্বার সেগুলো জানতে হবে। কি কি নাম্বারস? একটা যে সুগারের কত আছে সেই নাম্বার আপনাকে জানতে হবে, প্রেশার জানতে হবে, কোলেস্টেরল কীরকম আছে সেই জানতে হবে, আপনার ওয়েট কীরকম থাকছে, মাসে মাসে ওয়েটটা চেক আপ করা, যে ওয়েট বেড়ে যাচ্ছে কিনা, বা বেশি যাদের ওয়েট আছে সেটা কমছে কিনা। ওয়েস্ট সার্কামফারেন্স, আপনার কোমরের মাপ, যারা ওবেসিটি তাদের আছে তাদের কমছে কিনা, এটা একবার আমাদের জানা দরকার। এবং এই নাম্বারসগুলো আপনাকে মনে রাখতে হবে বা কোনো জায়গায় লিখে রাখতে হবে, আর ডকুমেন্টেড থাকতে হবে। আপনি জানবেন কি করে পরের বারে যখন রিপোর্ট আসবে যে আগে থেকে কমলো না বাড়লো? অনেকে রিপোর্ট হারিয়ে ফেলেন, তো আজকাল মোবাইলে ছবি তুলে রাখার একটা ব্যাপার আছে, অনেকে সেটাও করতে চান না, বলে রিপোর্ট হারিয়ে গেছে। তো মোবাইলে ছবি যদি আপনি তুলে রাখেন, ওরকম অনেক মোবাইলে অনেক অ্যাপ আছে যেগুলোর মধ্যে এগুলো স্টোর থাকে, এবং সেগুলো ইজিলি বার করে আপনি নিজে কম্পেয়ার করতে পারবেন, প্রয়োজনে আপনার ডাক্তারবাবুকেও দেখাতে পারবেন। 2 নম্বর হচ্ছে কন্ট্রোল পোর্শন সাইজ, মানে আপনি যা খাচ্ছেন সেটা পোর্শন সাইজটাকে কন্ট্রোল করতে হবে। ভাত কি তার মানে একটি বাজে খাবার? না, কিন্তু ভাত যখন আপনি বেশি পরিমাণে খাবেন তখন সেটা একটা খারাপ খাবারে পরিণত হবে। যেমন আপনাকে আমি বলি, যেমন আপেল, এটা তো খুব ভালো একটি ফল, খুব ভালো একটি খাবার, ডায়াবেটিক পেশেন্টদের আমরা খেতে বলি। কিন্তু আপনি যদি প্রত্যেকদিন 10টা করে আপেল খান, সেটা কি আপনার জন্য স্বাস্থ্যকর হবে? নিশ্চয়ই হবে না। আবার একটা উদাহরণ দিই, খুব ভালো, যে ডায়াবেটিসে আপনাকে বলা হয় যে বাদাম খাবেন, তাতে ফাইবার আছে এবং তার মধ্যে গুড সোর্স অফ ফ্যাট আছে। তা বলে কি আপনি সারাদিনে 250-300 গ্রাম বাদাম খেয়ে ফেলবেন? তাহলে তো ডায়াবেটিস আনকন্ট্রোল হয়ে যাবে, এক্সেস ক্যালোরি ইনটেক হয়ে যাবে। সুতরাং পোর্শন কতটা খাবেন সেটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু। এবং আমি সবসময় বলি, মোটামুটি একটা আন্দাজে মাপে আমার পেট যখন, খাবার সময় পেট ভরে যাবে 70%, তখন খাবার বন্ধ করে দিন। যারা আনকন্ট্রোল খাদ্য গ্রহণ করে ফেলেন, পোর্শন কন্ট্রোল করতে পারেন না, তারা খেতে বসার আগে 2-2.5 গ্লাস জল খেয়ে নিন, পেটটা খানিকটা ভরে যাবে। পেট ভরে গেলে অন্য খাবারটা আপনি বেশি খেতে পারবেন না, তাতে আপনার খাবার কম খাওয়া হবে, মানে পোর্শন কন্ট্রোল হবে, প্লাস ওয়েট যাদের বেশি, ওয়েট রিডাকশনও তাদের হেল্প হবে। পোর্শন কন্ট্রোল একটা ইম্পর্টেন্ট টিপস ডায়াবেটিস কন্ট্রোলের জন্য। 3 নম্বর হচ্ছে সিম্পল কার্বগুলো রিমুভ করতে হবে, রিডিউস করতে হবে। চিনি, ময়দা, গুড়, মিষ্টি, মধু, মিছরি, নকুলদানা, বাতা সিম্পল কার্বোহাইড্রেট। ভাত সিম্পল কার্বোহাইড্রেট। ময়দা বা ময়দা থেকে তৈরি জিনিস, বিস্কুট হতে পারে, কুকিজ হতে পারে, কেক হতে পারে, পেস্ট্রি হতে পারে, প্যাটিস হতে পারে, পিৎজা হতে পারে, বার্গার হতে পারে, নুডলস হতে পারে। এগুলো কিন্তু সিম্পল সুগার আছে এর মধ্যে প্রচুর পরিমাণে, এগুলো রিডিউস করতে হবে, নাহলে বন্ধ করতে হবে। বিশেষ করে পৃথিবীতে, সারা পৃথিবীতে যত চটজলদি খাবার তৈরি হয় সেগুলো মোস্টলি সিম্পল কার্বোহাইড্রেট দিয়ে তৈরি হয়। তার মধ্যে কিছু কিছু প্রোটিন থাকে ব্লেন্ড করার জন্য। যেমন আপনাকে আমি উদাহরণ দিই, পিৎজা যে বেসটা, যে ব্রেডটা, সেটা কিন্তু সিম্পল কার্বোহাইড্রেট, কিন্তু তার মধ্যে যদি অনেক টপিংসে চিকেন টিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ ইত্যাদি দেওয়া থাকে, সেটা অতটা সিম্পল কার্বোহাইড্রেট রইল না। কিন্তু মোস্টলি যে সিম্পল কার্বোহাইড্রেটের সোর্সগুলো আপনাদের সামনে বললাম, আরও অনেক আছে, সেগুলো আপনাকে রিডিউস করতে হবে বা কমিয়ে ফেলতে হবে। 4 নম্বর, খাবারে প্রোটিন অ্যাড করুন, কার্বোহাইড্রেটটাকে কমান। কার্বোহাইড্রেট জিরো করতে বলিনি, কিন্তু ডায়াবেটিসেও কার্বোহাইড্রেটের প্রয়োজন আছে। অন্যভাবে কার্বোহাইড্রেট খেতে হবে, সেই কার্বোহাইড্রেট যেগুলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট, সেই নিয়ে আমি অনেকবার অনেক ভিডিওতে বলেছি। কিন্তু প্রোটিনটাও খুব গুরুত্বপূর্ণ, যেমন ডিম, যেমন মাছ, যেমন মাংস। যারা নিরামিষাশী তারা ডাল জাতীয় বা বিনস জাতীয় খাবার বা সয়াবিন বা লো ফ্যাট ডেয়ারি এগুলো ঢোকাতে পারেন, তাহলে তার পেটটা অনেকক্ষণ ভরা থাকবে, সুগার স্পাইক হওয়ার সম্ভাবনা কমবে, এবং প্রকারান্তরে তাদের বডি ওয়েট রিডাকশনও হবে বা শরীরের ওজনও কমবে। সুতরাং প্রোটিন ইনক্লুড করতে বলা হচ্ছে। 5 নম্বর হচ্ছে খাবার পরে একটু হেঁটে নেওয়া, ওয়াক আফটার এভরি মিল। আসলে কি হয়, আমরা না খাবার খাওয়ার পরে আমরা খুব
অলস হয়ে যায়, মানে আর তখন নড়াচড়া করতে খুব একটা ইচ্ছা করে না আমাদের। তখন যেটা হয়, ইনঅ্যাক্টিভিটির জন্য আমাদের সুগার স্পাইক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমরা যদি খাবারের পরে কিছুটা হেঁটে নিই, তাতে খাবার হজম হওয়ার প্রক্রিয়াটাও সোজা হয়, কিছুটা সুবিধা হয়, প্লাস সুগার স্পাইক হওয়ার সম্ভাবনাটা কমে, কারণ কিছুটা ইনসুলিন রেজিস্ট্যান্স কমে, কিছুটা ক্যালোরি বার্ন আউট হয়ে যায়। ফলে আপনার সুগার লেভেলটা কন্ট্রোলে থাকবে অনেক ভালো। 6 নম্বর, হাইড্রেশন। হাইড্রেশন আমাদের হজমের জন্য দরকার, আমাদের গাট হেলথের জন্য দরকার। হাইড্রেশন সুগার কন্ট্রোলের জন্য দরকার। যাদের ডিহাইড্রেশন হয় তাদের সুগার লেভেল কন্ট্রোল থাকে না, আমরা জানি, কারণ তাদের মেটাবলিজম পুয়ার হয়ে যায়। সুতরাং হাইড্রেশন বা শরীরে জলের যে অভাব বা ঘাটতি, সেটা সবসময় আপনাকে পূরণ করতে হবে। তার মানে এরকম নয় যে আপনি বালতি বালতি জল খেয়ে ফেলছেন, সেটাও শরীরের জন্য ভালো না, কোনো কিছু এক্সট্রা শরীরের জন্য ভালো না। একদম স্বাভাবিক পূর্ণ বয়স্ক বা প্রাপ্তবয়স্ক মানুষ, যার শরীরের মধ্যে কিডনি হার্টের অসুখ নেই, তার সারাদিনে 2.5 লিটার থেকে 3.5 লিটার জল পান করার প্রয়োজন আছে, এবং সেটা পান করলেই যথেষ্ট। এর চেয়ে বেশি জল পান করে আপনি বেশি সুবিধা পাবেন না। 7 নম্বর হচ্ছে ঘুমানো। 7 থেকে 8 ঘন্টা ঘুম এনশিওর করতে হবে। যত কম ঘুমাবেন তত ইনসুলিনের কাউন্টার রেগুলেটরি হরমোনসগুলো বেড়ে যাবে। কর্টিজোল, অ্যাড্রিনালিন, গ্রোথ হরমোন, গ্লুকাগন, এগুলো সুগার লেভেল বাড়িয়ে দেবে। লিভার থেকে বেশি গ্লুকোজ প্রোডাকশন হবে। কর্টিজল বেড়ে গিয়ে ইনসুলিন রেজিস্ট্যান্স করবে। অ্যাড্রিনালিন বেড়ে গিয়ে নিওগ্লুকোজেনেসিস বেশি হবে, গ্লুকোজ তৈরি হবে। তার জন্য আপনাকে ভালো করে ঘুমাতে হবে। ভালো করে ঘুমালেই মেটাবলিজম কন্ট্রোলে থাকবে, ভালো করে ঘুমালেই বডিতে স্ট্রেস হরমোন বাড়বে না, ভালো করে ঘুমালেই আমাদের সুগার স্পাইক হবে না, ভালো করে ঘুমালেই ইনসুলিন অনেক বেটার ওয়েতে কাজ করবে। সুতরাং আমাদের ঘুমটা আমাদের এনশিওর করতে হবে। 8 নম্বর হচ্ছে স্ট্রেস ম্যানেজ করা। আমরা জানি না, আমরা নিজেদের অজান্তে, বাড়ির কারণ হতে পারে, কাজের জায়গার কারণ হতে পারে, আর্থিক কারণ হতে পারে, সামাজিক কারণ হতে পারে, আত্মীয় স্বজনদের কারণে হতে পারে, আমাদের একটা স্ট্রেস থাকলে আমাদের স্ট্রেস হরমোন বেড়ে যাওয়ার জন্য গ্লুকোজ লেভেল কন্ট্রোল হবে না। সুতরাং স্ট্রেস ম্যানেজ করাটা শিখতে হবে। কোন জিনিসগুলো ফিল্টার করে আমাদের ব্রেনে ঢোকাবো, কোন জিনিসগুলো ফিল্টার আউট করে দেবো, কোন জিনিসগুলোকে নিয়ে অযথা ভাববো না, বা কোন জিনিসগুলো আমার মধ্যে অসুবিধা তৈরি করছে, বা কোন জিনিসগুলো আমার মধ্যে আমাকে বিচলিত করছে, সেই জিনিসগুলো ফিল্টার আউট করে বার করে দিতে হবে। মনে করুন, একটা উদাহরণ দিই। একজনের এক ভাই আছে মনে করুন। সেই ভাই তাকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর তাকে টাকা পাঠাতো তার সংসার চালানোর জন্য, কারণ তার আর্থিক অবস্থা অতটা ভালো ছিল না। কিন্তু আস্তে আস্তে তার আর্থিক অবস্থার উন্নতি হয়েছে, সে ভাইয়ের টাকা না পাঠালেও চলে। সেই ভাই এখন টাকা পাঠানো যদি বন্ধ করে, তাহলে তো এতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু সে ভাবছে এই টাকাটা আসলেও না, টাকাটা বন্ধ হয়ে গেল, তাহলে একটা স্ট্রেস কাজ হচ্ছে, স্ট্রেস কাজ করলো। বা আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই। আপনি প্রত্যেকদিন সন্ধ্যেবেলা বসে 7টা থেকে 8টা অবধি টিভি দেখেন, সিরিয়াল দেখেন। কোনো কারণে সেদিন টিভিটা খারাপ হয়ে গেছে, সেই স্ট্রেস আপনার বিল্ড আপ হয়ে আজ সিরিয়ালটা দেখা হলো না, কি হলো। এইগুলোকে তো আপনি ফিল্টার করে বাদ দিতে পারেন। একদিন সিরিয়াল না দেখলে কি যায় আসে? যে কোনো কারণে আপনার স্ট্রেস বডিতে যদি অবান্তর কোনো কারণে তৈরি হয়, সেটাকে বাদ দিয়ে দিন। এমন কারণ আছে কিছু যেগুলো ভ্যালিড কারণ, যেগুলো আপনার জীবনে থাকবে সেই স্ট্রেসগুলোকে ম্যানেজ করার জন্য। সেরকম কিছু ম্যানুভার অ্যাক্টিভিটি আপনি করতে পারেন স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য। সেটা মেডিটেশন হতে পারে, মাইন্ডফুলনেস হতে পারে, যোগা হতে পারে। এগুলো আপনি নিজেদের হবি কিছু থাকলে সেগুলো করতে পারেন, তার স্ট্রেস ম্যানেজমেন্ট অনেক ভালো হয়। স্ট্রেসটা ম্যানেজ করতে হবে, গ্লুকোজ কন্ট্রোলের জন্য স্ট্রেস ম্যানেজ করতে হবে, ওবেসিটি কন্ট্রোলের জন্য স্ট্রেস ম্যানেজ করতে হবে, যাতে আনহেলদি ক্রেভিং তৈরি না হয় টুয়ার্ডস ফুড, সেটার জন্য আমাদের স্ট্রেস ম্যানেজ করতে হবে। 9 নম্বর হচ্ছে পা প্রত্যেকদিন চেক করা। আপনার পায়ের নিচে কোনো কাটা ফাটা, কালার চেঞ্জেস কিছু হচ্ছে কিনা সেটা দেখা, ব্লাড সাপ্লাই কম্প্রোমাইজড হচ্ছে কিনা দেখা, কোথাও ইনফেক্টেড হয়েছে কিনা, সেটা শুকোচ্ছে না সেটা দেখা, পায়ের আঙুলের রং চেঞ্জ হচ্ছে কিনা, কোনো তীব্র ব্যথা হচ্ছে কিনা, সেই জিনিসগুলো খেয়াল রাখা। যদি সেরকম কিছু হয়, তাহলে আপনার ডাক্তারবাবুর কাছে যেতে হবে, কারণ এটা ডায়াবেটিসের কমপ্লিকেশন হতে পারে। আর 10 নম্বর, ডু নট স্কিপ ইওর মেডিসিন ফর ডায়াবেটিস। ডায়াবেটিসে অনেক সময় দেখি যে কাজের চাপে বা কোনো ট্রাভেল করছেন বা কোনো অফিস ট্রিপে কোথাও যাচ্ছেন, লোকে যেটা করেন ওষুধটা বন্ধ করে দেন। হ্যাঁ, সব কিছু করছেন, খাচ্ছেন টাচ্ছেন, নর্মালি থাকেন, কিন্তু ওষুধটা বন্ধ করে দিলেন, ভাবছেন ফিরে এসে আবার খাবার। এই জিনিসটা খারাপ। আপনি যেখানে যাচ্ছেন, যা করছেন, ওষুধটা বন্ধ করবেন না। দরকার পড়লে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখুন, আপনাকে মোবাইল মনে করিয়ে দেবে, তাহলে ওষুধটা খাবেন। দরকার পড়লে 2টা অ্যালার্ম দিন, যাতে প্রথমটা মিস করলে সেকেন্ডটা আপনার মনে পড়ে যায়। ওষুধ বন্ধ করা ডায়াবেটিসে জটিলতা তৈরি করতে পারে। আপনার ডায়াবেটিস আনকন্ট্রোল থাকতে পারে। আপনি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকলে আপনি বুঝতে নাও পারেন ডায়াবেটিস আনকন্ট্রোল আছে, কোনো লক্ষণ নাও থাকতে পারে, ফলে আপনার শরীরে সেটা অসুবিধা তৈরি করবে। সুতরাং এই 10টা টিপস যদি আপনি মনে রাখেন, এবং আপনার যদি ডায়াবেটিস নতুন নতুন ধরা পড়ে এবং এই টিপসগুলো আপনি মাথায় রাখছেন এবং ডায়াবেটিসের ম্যানেজমেন্ট ঠিকঠাক করছেন, তাহলে দেখবেন ডায়াবেটিসের জটিলতা অনেক কম হবে এবং আপনি অনেক ভালোভাবে বাঁচতে পারবেন। নমস্কার।